দিলীপজি এখানে থাকলে ব্রতচারী সম্বন্ধে আর কারোর কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ সারা জীবনটা যিনি ব্রতচারী প্রাঙ্গণে, ব্রতচারী ছত্রছায়ায়, ব্রতচারী আন্দোলনে, ব্রতচারীর দুঃখে, ব্রতচারী আনন্দে যিনি কাটিয়েছেন, তার সামনে দাঁড়িয়ে ব্রতচারী সম্বন্ধে, গুরু সদয়জি সম্বন্ধে বলা দৃষ্টতা অন্তত আমার নেই। আমি সেই জন্যে সে অর্থে আমি ব্রতচারী আন্দোলনের কথা বলবো না। আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন বিভিন্নভাবে, নিজেরা এগিয়ে এসে সংগঠন করে, দল তৈরি করে যারা অংশগ্রহণ করতে চেয়েছিলেন, তাদের মধ্যে গুরুজিকে এই জন্যেই প্রথম দিকে রাখা হয় যে আমরা অনেকেই থিওরিটিশিয়ান থাকি, অনেক বড় বড় কথা বলি, তত্ত্ব তৈরি করি, সেই তত্ত্বের বাস্তব প্রয়োগটা আসলে ঘটে কিনা সেটা আমরা অনেকেই দেখি না। দুই গুরু এই ব্যাপারটায় হাতে কলমে করে দেখিয়েছেন। এক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি শিক্ষা সম্বন্ধে যা বলেছেন, শিক্ষা সম্বন্ধে সেই কাজটা শান্তিনিকেতনে হাতে কলমে করে দেখাবার চেষ্টা করেছেন। দুই গুরুজি অর্থাৎ গুরু সদয় দত্ত, চরিত্র গঠন তার সঙ্গে দেশসেবা দুটোকে একসঙ্গে মিলিয়ে দেওয়া যায় কিনা, মানুষের জীবনচর্যার সঙ্গে এই তত্ত্বগুলোকে মিলিয়ে দেওয়া যায় কিনা সেটা যেমন পরীক্ষা করেছেন, আর তার সঙ্গে সঙ্গে সেটাকে প্রয়োগ করার ব্যবস্থা করেছেন। এদের সঙ্গে আর একটা নাম না করলে সেটা অশ্রদ্ধা করা হবে, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তিনিও নই তালিম, তার শিক্ষা ব্যবস্থার যে ধারণা ছিল সেইটাকে নই তালিমের মধ্যে দিয়ে তিনি প্রচার করার চেষ্টা করেছেন। বহুদিন পর্যন্ত বুনিয়াদী শিক্ষায় নই তালিমটা ছিল, বহুদিন পর্যন্ত। তারপরে নানান কারণে সেটাকে তুলে দেওয়া হয়েছে, যেমন ব্রতচারীটা উঠে গেছে বাংলাদেশ থেকে। তো সুতরাং এই জিনিসগুলো এই জন্যে করা হয়েছিল যে আমরা ছাত্রদের কাছে, ছোটদের কাছে, বড়দের কাছে, মানুষের কাছে পৌঁছবো কি করে, তার একটা মাধ্যম থাকা দরকার। শুধুমাত্র লেকচার দিয়ে, বড় বড় কবিতা বলে, আবৃত্তি বলে, তাত্ত্বিক কথা বলে পৌঁছানো যাবে না। এক। দুই, মানুষকে যদি জীবনচর্যার মধ্যে নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু এই আন্দোলনগুলো কোনোটাই সফল হবে না, সফল হওয়া সম্ভব নয়। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্রাক স্বাধীনতা যুগে মানুষের একটা চেষ্টা ছিল, ব্রত যেটা, সেটা ব্রতটা কি না, ব্রতটা হচ্ছে আমি দেশকে সেবা করার জন্য নিজেকে প্রস্তুত করব এর মাধ্যমে। এর মধ্যে শরীর চর্চা যেমন আছে, তেমনি সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক চর্চা আছে, তেমনি সঙ্গে সঙ্গে মানসিক চর্চাও আছে। এইগুলো করে আমরা নিজের জীবনে প্রস্তুত হব দেশকে সাধন করার জন্য, দেশের কাজে লাগবার জন্য। তা এই ঊনবিংশ শতাব্দীতেই যারা করেছেন, এক গ্যালাক্সিস বলা যেতে পারে, যারা এই কাজটা করেছেন তাদের মধ্যে গুরুজি অন্যতম শ্রেষ্ঠ। এবং সেই কাজটা তিনি যে করেছেন, তার সঙ্গে আরেকটা যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে গ্রামের মানুষের সঙ্গে নিজেদের যোগাযোগ। আজকে আমরা ফোক আর্ট, ফোক কালচার ইত্যাদি নিয়ে অনেক কথাই বলছি এবং অনেক বড় বড় কাজও হচ্ছে, তাতেও কোনো সন্দেহ নেই। এমনকি ইউনেস্কো পর্যন্ত ফোক আর্ট এবং ফোক কালচার নিয়ে অনেক কিছু ভাবছেন। নাইজেরিয়া থেকে আরম্ভ করে, দক্ষিণ আফ্রিকা থেকে আরম্ভ করে, আফ্রিকার মূল ভেতরের থেকে আরম্ভ করে যে কালচারটাকে তৈরি, ফোক কালচারটাকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাজটা কিন্তু গুরু সদয় দত্ত বাংলার ব্রতচারী সমিতিতে করেছেন। এই কাজটাও আমাদের মনে রাখতে হবে। গুরুজির অন্যান্য কাজের মধ্যে এই কাজটা কিন্তু তেমন একটা প্রশংসা পায়নি, তেমন একটা বাইরে প্রচার নেই। আধুনিক কালে বিজনজির মাধ্যমে এই কাজটা হচ্ছে, এটা খুব ভালো। এই জন্যে যে এতকাল পর্যন্ত যেটা ধামাচাপা পড়েছিল, একটা ঝাপার মধ্যে ছিল, একটা ব্ল্যাক কার্টুনের মধ্যে ছিল, সেটাকে বাইরে চলে এসছে এবং সেটা বাইরে প্রচার হচ্ছে। জানা যাচ্ছে যে এর মধ্যে কি স্বর্ণ সম্ভার আছে। সুতরাং এই যে কাজটা করেছেন গুরুজি, সেই কাজটার সঙ্গে সঙ্গে এটাও দরকার ছিল যে আমরা অতীতকে ভুলে যাচ্ছি। অতীতকে ভুলে যাওয়ার যে কাজটা, সেই ভুলে যাওয়ার কাজটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। হঠাৎ এইসব মানুষগুলো এসে আবার অতীতকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এইসব মানুষগুলো আমাদেরকে সেই অতীতের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গুরুজি সেই কাজটা করেছেন, আমরা একটু সেই কাজটায় সাহায্য করছি, এই মাত্র। আমরা মানে আমি নই, আমরা মানে আপনারা সবাই সেই কাজটা করতে সাহায্য করছেন। এবং সেই কাজটা করতে সাহায্য করছেন বলেই গুরু সদয় জন্মজয়ন্তীতে এতজন মানুষ আমরা এখনো এখানে উপস্থিত আছি। এটা তেমন একটা প্রচার পায়নি, বললেন দিলীপজি বললেন, এটা ঠিক কথাই।
আসলে প্রচারটা পেতেও হয়, তা নাহলে মানুষ জানবে কি করে। আমি বাড়িতে খুব ভালো রান্না করতে পারি, এই খবরটা যদি আমি পাশের বাড়ির লোককে না বলি তাহলে আর জানবে কি করে যে আমার বাড়িতে একটা খুব সুন্দর রান্না হয়। সৌরভটাই শুধুমাত্র তো নয়, তার সঙ্গে কি কি জিনিস দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। অর্থাৎ আমি কিছু পারি, আমি কিছু জানি, সেটা আপনাকে জানাতে চাই এটা, এবং আমার মধ্যে এটা আছে সেটা আমি মানুষের মধ্যে দিতে চাই, তার জন্য একটু প্রচারের দরকার আছে। সুতরাং সেটা অন্য প্রশ্ন, যাই হোক। সুতরাং এই যে কাজটা হচ্ছে আজকে গুরুশ্রী জন্মজয়ন্তীতে এরকম করে একটা অনুষ্ঠান করা গেছে, এর জন্য বিজনজিকে অবশ্যই ব্যক্তিগতভাবে বিজনজিকে এবং সংঘগতভাবে বাংলার প্রতিচারী সমিতি এবং গুরুসদয় মিউজিয়ামকে আমি ধন্যবাদ জানাবো, এবং অন্নপূর্ণাদিকে ধন্যবাদ জানাবো যে কালকের একটা অত বড় অনুষ্ঠান করার পর অন্নপূর্ণাদি এখানে এসে উপস্থিত হয়েছে। দিদিদের ধন্যবাদ জানাবো, দিদিদের ধন্যবাদ জানাবো, এবং এখানে যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো যে কালকের এরকম একটা অনুষ্ঠানের পরে আজকে সকালবেলা প্রায় একই সময় এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র এইটার জন্যে যে আমাদের এই বাংলার পথচারী সমিতির যে কাজটি, গুরুজির যে কাজটি, সেই কাজটি আরও ছড়িয়ে যাক, সেই কাজটি আরও ছড়িয়ে যাক এই প্রার্থনা করে, এবং আমরা আমার উপস্থিত সামনে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অসিতজিকে ধন্যবাদ, তিনি একটা অমূল্য বক্তব্য রাখেন। অসিতজির কথার সূত্র ধরেই আমি দু একটি কথা বলছি। সেটা হচ্ছে বাংলার যে দেশীয় সংস্কৃতির চর্চার গুরুসদত্ত তিনটি ধারা তিনি সংগ্রহ এবং তার সংরক্ষণ এবং প্রচার শুরু করেছিলেন। প্রথম হচ্ছে লোকশিল্প, দ্বিতীয় লোকনৃত্য এবং লোকসঙ্গীত। লোকনৃত্য এবং লোকসঙ্গীতকে ব্রতচারী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত করেছেন, লোকশিল্পটাকে তিনি স্বতন্ত্রভাবে সংগ্রহ করেছিলেন। এবং 1929-30 সালে যখন গুরুসদত্ত লোকশিল্প সংগ্রহ করছেন, তখন আরেকজন ব্যক্তিত্ব দীনেশ চন্দ্র সেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন বাংলা বিভাগের দায়িত্বে রয়েছেন, তিনিও মৌখিক সাহিত্য সংগ্রহ করছেন এবং লোকশিল্প সংগ্রহ করছেন। এবং 1932 সালে প্রথম ইন্ডিয়ান ওরিয়েন্টাল আর্টে লোকশিল্পের প্রথম প্রদর্শনী হয়েছিল, এবং সেখানে অবনীন্দ্রনাথ উপস্থিত ছিলেন। অবনীন্দ্রনাথ বলেছিলেন যে গুরুসদয় দত্ত যে সংগ্রহ করেছেন সেটা প্রকৃত জহুরির কাজ করছেন, এবং যা আমাদের যে ক্লাসিক্যাল শিল্প যাকে বলছি তার থেকে এই শিল্প কোনো অংশে কম না। এবং তিনি আক্ষেপ করেছিলেন যে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশে এই ধরনের শিল্পকর্ম সংগ্রহ রাখার জন্য কোনো সংগ্রহশালা নেই। 1932 সালে, হ্যাঁ, তো এই সংগ্রহ আজকের গুরুসদয় সংগ্রহশালা রয়েছে, যা অবিভক্ত বাংলার এবং সারা ভারতবর্ষের বাংলার সংস্কৃতির প্রধান এবং সর্বোচ্চ সংগ্রহ এখানে রয়েছে। যাই হোক, আরেকটি অসিতজির কথা ধরে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। শিক্ষা সম্পর্কে উনি বলেছেন রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা এবং গুরুসদয় দত্তের শিক্ষা ভাবনা। গুরুসদয় দত্তের শিক্ষা ভাবনা কি ছিল আসুন আমরা শুনে নেই। বলবেন জয়দেব হালদার। জয়দেব হালদার আসছেন গুরুসদয় দত্তের শিক্ষা বলি কাকে, গুরুসদয় দত্তের লেখা তিনি বলছেন। খাওয়ার জন্য বাঁচি না মোরা, বাঁচার জন্য খাই। সেজন অতীব মূর্খ যে করে বেশি খাবার বড়ায়। আরো খাও, আরো খাও খেতে বলে সাধাসাধি করে যে, প্রিয়জন পরমায়ু পরিণামে হরে সে। এই কথাগুলো যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল সেই মহান পুরুষ, ব্রতচারীর উদ্গাতা, প্রতিষ্ঠাতা স্বর্গীয় গুরুসদয় দত্তকে জানাই আমার নমস্কার। তারই উদ্দেশ্যে, তারই শুভ জন্মদিনে তারই একটি কবিতা আপনাদের সামনে আমি বলবো। শিক্ষা বলি কাকে? মোরা শিক্ষা বলি কাকে? এই পরীক্ষা দিয়ে ভিক্ষা করা চাকরি ঝাঁকে ঝাঁকে। মোরা শিক্ষা বলি কাকে? মোরা শিক্ষা বলি কাকে? এই পরের উপর হুকুম ঝেড়ে নবাবি করাটাকে।
আর এই ঘিভাত খেয়ে ভুঁড়ি গজিয়ে ভদ্র বনাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই গদর খাটে যারা তাদের ছোট ভাবাটাকে, আর ওই ধান উৎপাদনকারীদের ঘেন্না করাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই অর্থ না বুঝেও পুঁথি মুখস্থ করাটাকে, আর এই পরীক্ষায় তা আউড়ে দিয়ে ডিগ্রি পাওয়াটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই অর্থ উপার্জনের আগে বংশ বৃদ্ধি করাটাকে, আর এই ঘরে বসে ধ্বংস করা বাপের অন্নটাকে মোরা শিক্ষা বলি কাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই পুকুর ডোবা নদী নালা পাড়ায় ভরাটাকে, আর এই ঝোপ জঙ্গলে আলো হওয়া বন্ধ করাটাকে মোরা শিক্ষা বলি কাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই পুরুষ জাতের শতেক দোষে চক্ষু বোঝাটাকে, আর এই মেয়ের বেলায় স্বল্প দোষে শাস্তি বিধানটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই মিহিসুরে নাকি গলায় গানের ধরনটাকে, আর এই পৌরুষের ভাব ছেড়ে কচি সংসদ হওয়াটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই মূর্খ হলেও জাতির জোরে বড়াই করাটাকে, আর এই ভোট লালসায় হিন্দু মুসলিম লড়াই সৃষ্টিটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই পাফাক করে সিগারেট টেনে সাহেব পনাটাকে, আর এই মাতৃভাষায় লিখতে বলতে ভুলে যাওয়াটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই নেচে গিয়ে আনন্দ লাভ লজ্জা করাটাকে, আর এই পরের নৃত্য দেখে মনে কুভা বানাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই কেউ যদি হয় বড় তাকে হিংসা করাটাকে, আর দিন দরিদ্রের দুঃখে শুধু কথায় কান্নাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই গরিব লোকের দিকে ঘৃণার চোখে চাওয়াটাকে, আর এই ধনী হতে পারলে বিজয় দিমাগ করাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই বক্তৃতার আসরে বিশ্ব বিজয় করাটাকে, আর এই কাজের বেলায় ঘুঘু বলে পিছু হটাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই নামের গোড়ায় খেতাব জুড়ে যাকে ভরাটাকে, নামের গোড়ায় খেতাব জুড়ে যাকে ভরাটাকে, আর পথে হাঁটা ছেড়ে মোটর গাড়ি চড়াটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই হাল চষা আর কোদাল ধরায় ঘৃণা করাটাকে, আর মনুষ্যত্ব ভুলে পড়েন পদলেহনটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই মায়ের জাতের দিকে পশুর চোখে চাওয়াটাকে, আর ঘুমটা টেনে অন্ধ করা ভগ্নী বউ আর মা মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই স্ত্রীকে ঘরে বন্ধ রেখে ফুর্তি করাটাকে, আর স্ত্রীকে ঘরে ফেলে ক্লাবে টেনিস খেলাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই গরিব লোকের রক্ত চুষে বড় হওয়াটাকে, আর কাজ না করে পরের কাজে বাধা দেওয়াটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই পুজোর মন্ত্র আওড়ানোকে পুণ্যি ভাবাটাকে, আর ছোঁয়াছুঁয়ির ভণ্ডামিকে ধর্ম বলাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই বিয়ে দিয়ে খেয়ে দেয়া ছেলের মাথাটাকে, আর কন্যাদায়ীর ঘাড় ভেঙে পণ আদায় করাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই শঙ্খ ঘণ্টা বাজানোকে ধর্ম বলাটাকে, আর ফোঁটা তিলক কেটে ফাঁকে মুরগি ভোজনটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই চক্ষু বুঝে নামাজ পড়া মন্ত্র জপাটাকে, আর মনে এক ভেবে মুখে আর এক বলাটাকে মোরা শিক্ষা বলি তাকে, মোরা শিক্ষা বলি কাকে? এই হাকিম হয়ে চোখ রাঙিয়ে, এই হাকিম হয়ে চোখ রাঙিয়ে হুকুম জারিটাকে, আর উকিল মোক্তার বেশে মক্কেলের ঘাড় ভাঙাটাকে মোরা শিক্ষা বলি তাকে,
মোরা শিক্ষা বলি কাকে? এই উপাধি পদবীর লোভে পাগল হওয়াটাকে, আর জীবনটা খিচুড়ি করে নষ্ট করাটাকে মোরা শিক্ষা বলি তাকে। নমস্কার। গুরুসদয় দত্তের শিক্ষা ভাবনা নিয়ে বললেন জয়দেব হালদার। ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই কবিতাটি উনি মুখস্থ করে বলেছেন, সেটার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার গুরুসদয় দত্তের আমরা সবাই অভিন এই গানটি পরিবেশন করছেন অন্নপূর্ণা ঘোষ এবং রুমা চক্রবর্তী, কবিতা মজুমদার ও